দর্শক, প্রশ্ন উঠেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে? ভেতরে ভেতরে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টারা কি সত্যি সত্যি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন? এর আগে আমরা আলোচনা করেছিলাম যে নির্বাচন পিছিয়ে যত দেয়া হবে তত আওয়ামী লীগের লাভ হবে। তাতে করে আওয়ামী লীগের যে ভুল, আওয়ামী লীগের যে দুর্নীতির ইতিহাস, সেগুলো মানুষ দ্রুত ভুলে যাবে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে পরোক্ষভাবে হলেও আওয়ামী লীগের পক্ষেই চলে যাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারটা। যদিও নির্বাচন পিছিয়ে দেয়া কিংবা ঠিক সময় হওয়ার ব্যাপারে আর আওয়ামী সংশ্লিষ্টতা আসবে না, কারণ সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে হচ্ছে। সেরকম পরিস্থিতিতে আবারও দুইটা প্রসঙ্গ নিয়ে ব্যাপারগুলো সামনে আসলো। বিশেষ করে একটা প্রসঙ্গ নিয়েই সামনে আসলো যে আওয়ামী লীগের লোকজন কিংবা আওয়ামী আমলে সুবিধাপ্রাপ্ত লোকজনকেই আবারও নতুন করে সরকারের উপদেষ্টারা বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন কিনা, এবং যত ধরনের বাইরে যত কিছু দেখা যাচ্ছে, ভেতরে ভেতরে আসলে সরকারের ভেতরে আওয়ামী লীগের লোকজন প্রচুর রয়েছেন, তার বহু উদাহরণ আমরা একের পর এক পাচ্ছি। আওয়ামী লীগের বহু নেতা সেফ এক্সিট করতে পেরেছেন দেশ থেকে, এবং 5 আগস্টের অনেক পরে অনেক নেতা চলে যেতে পেরেছেন। সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে যেতে পেরেছেন। সব মিলিয়ে সরকারের ভেতরেই যে আওয়ামী লীগের পক্ষে সিগন্যাল দেওয়া, আওয়ামী লীগের পক্ষে কাজ করার লোকজন আছে, ঘুমিয়ে আছে, সেটা স্পষ্ট বোঝা যায়। আদতে ভেতরের ঘটনাটা কি, সেই আলোচনাটা করব, এবং সেই ক্ষেত্রে একজন সাংবাদিকের কিছু উন্মোচন করা খোলসের বর্ণনা দেব। এই ভিডিওতে থাকবেন আমাদের নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকার কি আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করছে কিনা। অনেকগুলো প্রসঙ্গেই এই ব্যাপারটা আসে। যেমন একটা প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের 50 কোটি টাকার ভাড়া ফাঁকি নৌ পরিবহন মন্ত্রণালয়ের, এবং সেই কর কমিশন দেয়ার ফলে যে দুর্নীতিটা করা হয়েছে, সেই দুর্নীতিটা যে কোম্পানির জন্য করা হয়েছে, সেই কোম্পানিটা আওয়ামী লীগের আমলে সব থেকে সুবিধাভোগী কোম্পানিগুলোর একটি কোম্পানি, এবং বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের একটি শিল্প প্রতিষ্ঠান। যে প্রসঙ্গটা তুলে এনেছেন সাংবাদিক জুলকার নাইন সাহেব, চট্টগ্রাম বন্দরে মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে কাগজ জালিয়াতি করে কিংবা সই জালিয়াতি করে এই ব্যাপারগুলোকে প্রচার করা হচ্ছে। আদতে সেটা না। জুলকার নাইন সাহেব বলছেন যে কাগজ জালিয়াতি করা কিংবা সই জালিয়াতি করার কোনো ঘটনা ঘটেনি। সেই ঘটনাটা যেটা ঘটেছে সেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিংবা ঊর্ধ্বতন ব্যক্তি, নৌ পরিবহন উপদেষ্টা, সচিব, এরাই এই কাজগুলো করেছে। স্ক্রিনশটটা আপনারা দেখে নিন। এই লেখাতে তিনি এই ব্যাপারটা উল্লেখ করেছেন, যেখানে তিনি 50 কোটি টাকার দুর্নীতির একটা প্রাথমিক হিসাব দিয়েছেন, যেটা শতাধিক কোটি টাকা হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, দুর্নীতির প্রসঙ্গ তিনি এনেছেন। যে ব্যক্তি সম্পর্কে এনেছেন, সেই ব্যক্তি আওয়ামী লীগের আমলে বেশ সুবিধাজনক সরকারি কর্মকর্তা। তাকে আবার এই আমলের স্বাস্থ্য উপদেষ্টা, যিনি কিনা প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ, সেই স্বাস্থ্য উপদেষ্টা তাকে মন্ত্রণালয়ের সচিব করার জন্য রীতিমতো অপেক্ষা করার কথাও বলেছেন, যে যদি সময় লাগে, অপেক্ষা করতে হয়, পোস্ট ফাঁকা থাক, অপেক্ষা করেন, তবুও ওই ব্যক্তিকেই আমার সচিব হিসেবে চাই। এরকম একটা খবর গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করেছেন ওই আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সাহেব। তার স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন, এবং যে কাগজটি তিনি
এর সঙ্গে সন্নিবেশ করেছেন সেই কাগজটি, সরকারি সেই পরিপত্রটি, সেটিও আপনারা দেখে নিতে পারেন। সেখানে জুলকারনাইন শাহের যে তথ্য দিচ্ছেন সেই তথ্য হচ্ছে তোফাজ্জল হোসেন, ওনার নাম, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তিনি একান্ত সচিব ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর 2010 থেকে 2013 সাল পর্যন্ত, অর্থাৎ আওয়ামী লীগের আমলে। একান্ত সচিব ছিলেন পানি সম্পদ মন্ত্রীর 2014 থেকে 2016 সাল পর্যন্ত। এই তোফাজ্জল, যিনি 2 দফায় 2 জন আওয়ামী লীগ মন্ত্রীর পিএস ছিলেন 6 বছর, তাকেই সচিব পদে পদোন্নতি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বানানোর জন্য ডিও লেটার দিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা আক্তার এই ডিও লেটার দিয়েছেন। তিনি আরও অনুরোধ করে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণের সময় লাগলে অন্য কাউকে পদায়ন করে এই তোফাজ্জলকে এই পদে রাখার জন্য তিনি বলেছেন। ফরিদা আক্তার সম্পর্কে আমি ভুল বলেছি, স্বাস্থ্য উপদেষ্টা বলেছি এর আগে ভুলে। আসলে স্বাস্থ্য উপদেষ্টা না, তিনি মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা এবং বাংলাদেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবী, যিনি কিনা জুলাই আন্দোলন কিংবা জুলাই অভ্যুত্থানের পেছনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, এমন আলোচনাও শোনা যায়। তার স্ত্রী ফরিদা আক্তার তার নামে এই দুর্নীতির কিংবা স্বজনপ্রীতির খবরটি জুলকারনাইন শাহের সামনে নিয়ে এসেছেন। এই দুটো খবর যখন সামনে নিয়ে এসেছেন, তখন এখানে দুটো প্রসঙ্গ বলা যায়। সেটা হচ্ছে যে সরকারের উপদেষ্টারা এবং সরকারের কর্মকর্তারা একের পর এক নীতিহীন, নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। এটা সরকারের জন্য শুভ লক্ষণ নয়। জুলকারনাইন শাহের আর একটা পোস্টেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই এজাজ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তথ্য দিয়েছেন যে তিনি হিজবুত তাহরীরের 5ম শীর্ষ নেতা। এরকম কর্মকাণ্ড যে সরকারের উপদেষ্টারা করছেন, এবং মোহাম্মদ এজাজ সম্পর্কে এমন তথ্যও তিনি দিয়েছেন যে হিজবুত তাহরীর ছেড়ে একসময় তিনি আওয়ামী লীগের সুবিধাবাদী একটা মানুষ হিসেবেও কাজ করেছেন। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সুবিধাও নিয়েছেন, আওয়ামী লীগের আমলেই অ্যারেস্ট হয়েছেন, বহু কিছু হয়েছে। আওয়ামী লীগের দালালি করেছেন, আবার এখন এই সরকারের দালালি করছেন। এবারেও দেখলাম যে আওয়ামী লীগের আমলে 6 বছর 2 জন মন্ত্রীর পিএস থাকা একজন কর্মকর্তাকে সচিব বানাতে চাচ্ছেন উপদেষ্টা তার মন্ত্রণালয়ের। তার মানে হচ্ছে যে আলোচনাগুলো চলছিল যে সরকারের ভেতরে আওয়ামী লীগের পক্ষের লোকজন আছে এবং আওয়ামী লীগের পক্ষে কাজ হচ্ছে সরকারের ভেতরে, মুখে মুখে বাইরে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু ভেতরে অনেক কিছু হচ্ছে যেগুলো আওয়ামী লীগের অনুকূলে যাচ্ছে। এতে করে আপনি কি অনুমান করতে পারেন? এতে করে অনুমান করতে কি এটা পারেন যে প্রকাশ্যে যে খেলাধুলাগুলো হচ্ছে, সেই খেলাধুলাগুলো মূলত লোক দেখানো খেলাধুলা। ভেতরে ভেতরে আসলে আওয়ামী লীগের একটা শক্ত পোক্ত অবস্থান রয়েছে সরকারের ভেতরে। সুতরাং এই নিষিদ্ধ করার যে ব্যাপার কিংবা নিবন্ধন বাতিলের যে ব্যাপার, এগুলোকে অনেকে নাটক হিসেবেও দেখতে পারেন। এই নাটকের পরে সিনেমার দৃশ্যে সামনে অনেক কিছু দেখার বাকি, এমন কথাও অনেকে আলোচনা করছেন। আদৌ কি তাই? সেরকম সম্ভাবনাও কি আছে? নাকি এরকম ঘাপটি মেরে থাকা 2-4 জন সব ক্ষেত্রে সব জায়গাতেই থাকে, যারা নিজেদের স্বার্থে অনেক কিছু করেন, সেগুলো হয়তো কারো কারো স্বার্থের সাথে মিলে যেতেও পারে, যেগুলোকে কাকতালীয় বলা যেতে পারে। এই ঘটনাগুলোকে কি আপনি কাকতালীয় বলবেন, নাকি এটাও একটা নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।